ওদিকে রাজকুমারকে বিছানায় শুইয়ে রাখা হয়। বলুন না, বলুন না, আমার রাজকুমারীর কি হয়েছে? ও এভাবে অচেতন হয়ে পড়ে আছে কেন? আর তাছাড়াও সারা শরীরে এভাবে রক্তের দাগ লেগে আছে কেন? আপনি আপনি আমার কুমারের সাথে কি করেছেন? আমার কুমার কেন কেন কথা বলছে না? কুমার, কুমার, এভাবে চুপ করে থেকো না, কথা বলো, কথা বলো কুমার, ওঠো, ওঠো বলছি। তোমার অভাগী যে তোমাকে ডাকছে কুমার, ডাকছে। এই কি মৎস্যরানী, আপনি স্বয়ং আমাদের এখানে এসেছেন যে? কিন্তু আপনি আমাদেরকে ডেকে পাঠালেই তো আপনার কাছে গিয়ে হাজির হতাম। রানী, এই দেখো, তোমার জন্য নতুন দাসী নিয়ে এসেছি। আরে আজ থেকে শুধুমাত্র তোমার সেবাই করবে। কিন্তু মহারাজ, আমার তো এই মুহূর্তে দাসীর প্রয়োজন ছিল না। এমনিতেই রাজপ্রাসাদে অনেক দাসী রয়েছে। বদ্যি বুড়ি, আমার আর্জি হলো, আমার মাকে আপনি পাখি রূপ থেকে মানুষের রূপে ফিরিয়ে দিন না। আমি যে আর আমার মাকে এইভাবে দেখতে পাচ্ছি না। কিন্তু সেই সাধ্য কি আর আমার আছে গো মেয়ে? আমি একজন সাধারণ বদ্যি বুড়ি। কারো যদি কোনো রোগ হয়, আমি তার সেই রোগ ভালো করার চেষ্টা করি, কিন্তু কাউকে তো পাখি রূপ থেকে মানুষ রূপে ফিরিয়ে আনতে পারি নে গো। আমাকে তুমি ক্ষমা করো, আমি যে তোমার এই আর্জিটা রাখতে পারলুম নে। অভাগী বদ্যি বুড়ির কথাগুলো শুনে ভীষণ হতাশ হয়ে পড়ে, আর সে বড্ড মন খারাপ করে। কি বলছেন কি বদ্যি বুড়ি? আপনি আমার মাকে মানুষের রূপ ফিরিয়ে দিতে পারবেন না? তাহলে তাহলে আমার মা কি সারাটা জীবন এভাবে পাখি রূপে থাকবে? অবাগী মা, তুই এত চিন্তা কেন করছিস? আমার এই পাখি হয়ে থাকতে কোনো অসুবিধে হচ্ছে না। আমি না হয় পাখি হয়ে সব সময় তোর পাশেই থাকবো কর। তারপর তুই এত কষ্ট পাস নে মা। চল, আমাদের অনেক দেরি হয়ে গেছে। এবার যে আমাদের ফিরে যেতে হবে, আর রাজপুত্র এখন সুস্থ। চল, আমরা ফিরে যাই মা, ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, আমাকেও ফিরে যেতে হবে। ওদিকে আমার বাবা মা হয়তোবা আমার জন্য বড্ড চিন্তা করছে। তাই বলছি, আর দেরি না করে চলো আমরা ফিরে যাই। আর তুমি চিন্তা করো না, আমরা যে কোনো উপায়ে হোক না কেন তাকে পাখি রূপ থেকে আবার মানুষ রূপে ফিরিয়ে আনবো। তুমি তো নিজেই আমাকে পাখি থেকে মানুষ রূপে ফিরিয়ে এনেছিলে। আমার মনে হয় সাধু বাবার সাথে কথা বললে সাধু বাবা ঠিক তোমার মাকে আবার মানুষ রূপ ফিরিয়ে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ রাজকুমার, তুমি ঠিকই বলেছো। কিন্তু সাধু বাবা কোথায়? তার তো দেখাই নেই। তিনি তো আমাদের সাথে দেখাও করলেন না। তুমি চিন্তা করো না, সময় হলে সাধু বাবা ঠিক দেখা দেবে। এখন চলো আমরা ফিরে যাই। ঠিক আছে, তোমরা ফিরে যাবে, কিন্তু তার আগে আমাকে একটু সময় দাও। এই যে মেয়ে অভাগী, তুমি আমার সাথে চলো। তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব। কোথায় কোথায় নিয়ে যাবেন আমাকে? চলোই না, গেলেই দেখতে পাবে। তোমরা সবাই এখানে থাকো, এক্ষুনি অভাগীকে নিয়ে আমি যাব, আর কিছুক্ষণ পর আবার ফিরে আসব, কেমন? এরপর বদ্যি বুড়ি অভাগীকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই তো আজ রাতটা সময়, আর আজকের রাতের মধ্যে এই মহিলাকে আমাকে শেষ করে দিতে হবে। আর এই মহিলাকে শেষ করে তারপরে এই রাজ্যের রাজকন্যা বা রাজপুত্র যেই থাকুক না কেন তাকে হত্যা করতে হবে। কিন্তু তার আগে এই মহিলার কাছ থেকে আমাকে জানতে হবে যে তাদের সন্তানরা কোথায় আছে। আমি রাজপ্রাসাদে এসে তো কোনো রাজকুমার বা রাজকন্যা কাউকেই দেখতে পেলাম না। দেখো, আমি জানি না তুমি এখানে কেন এসেছো, কিন্তু তোমাকে দেখে আমার ভালো লাগছে না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, আমাকে একটু ঘুমোতে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাব এখান থেকে, কিন্তু রানীমা, আপনার রাজকুমার এবং রাজকন্যা তাদেরকে কি আপনার কক্ষে ডেকে পাঠাবো? কারণ আপনার শরীর যে বড্ড অসুস্থ। আমার তো কোনো রাজকুমার নেই, আর রাজকন্যা নিজের মামা বাড়ি বেড়াতে গিয়েছে, সে কোথা থেকে আসবে?
তুমি এখন এখান থেকে যাও, আমি এখন এখানে একা থাকতে পারবো। ও আচ্ছা, তাহলে রাজকুমার নেই, শুধুমাত্র রাজকন্যা আছে, আর সে তার মামার বাড়িতে ফিরে গেছে। কিন্তু সে তার মামার বাড়ি থেকে ফিরবে কবে? সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এইসব কিছু জেনে তোমার কি লাভ? যাও, এক্ষুনি এখান থেকে যাও। হ্যাঁ যাব, কিন্তু তার আগে তোকে আমি শেষ করে দিয়ে যাব। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, কোনোভাবেই না। কারণ তোকে হত্যা করার জন্য আমি এই রাজপ্রাসাদে এসেছি। আর শুধুমাত্র তোকে নয়, তোর রাজকন্যাকেও আমি হত্যা করব। আর আমি হব এই রূপনগর রাজ্যের রাজকন্যা। এইসব কি বলছো তুমি? কে তুমি? কে আমি? এত কিছু জানার কোনো দরকার নেই তোর। তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হ। এই কথা বলে তন্দ্রা রানীর মুখে একটা বালিশ চাপা দিয়ে ধরে আর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলে। ব্যাস, আমার একটা কাজ হয়ে গেছে। রানীকে হত্যা করা হলো। এখন শুধুমাত্র ওই রাজকন্যা রাজপ্রাসাদে আসার অপেক্ষা। তারপর রাজকন্যাকেও আমি হত্যা করব। আর এই রাজপ্রাসাদে একমাত্র রাজকন্যা হব আমি। আর তাছাড়া এখন আমি আমার পরিচয় কিছুতেই কাউকে দেব না, যে আমি তন্ত্র সাধুকা, আমি সেই তন্ত্র বুড়ি। আড়াল থেকে রাজা তন্দ্রার সব কথা শুনে ফেলে। এ কি শুনছি আমি? তার মানে দাসী রূপে এই প্রাসাদে তন্ত্র বুড়ি এসেছে। এর আগে তো আমি তন্ত্র বুড়ির ব্যাপারে অনেক কিছুই শুনেছি। সে নাকি জাদু শক্তি প্রয়োগ করতে পারে, আর সেই মা রানীকে হত্যা করে ফেলেছে। এখন এখন কি করব আমি? আমি যদি ওই কক্ষে যাই, তাহলে যদি ও আমাকেও হত্যা করে ফেলে, তাহলে কি হবে? না না, ওই তন্ত্র বুড়িকে বিশ্বাস নেই। ও যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। আর তাই আমাকে যা করার বুদ্ধি করে করতে হবে। আর আমার রাজকন্যাকে কিছুতেই এখন রাজপ্রাসাদে আনতে দেওয়া যাবে না। আর ওই তন্ত্রবুড়িকে বুঝতে দেওয়া যাবে না। ওকে আটকে ফেলতে হবে। কিন্তু আমার রানীকে যে ওই তন্ত্রবুড়ি চিরকালের মতো শেষ করে দিল। আর আমি যে প্রহরীদেরকে দিয়ে ওকে আটক করাবো, সেটাও তো কোনো উপায় নেই। তাহলে তো ওর শক্তির মাধ্যমে সবাইকেও ধ্বংস করে দেবে। তবে এখন আমি কি করব? না না, আমাকে কিছু একটা করতে হবে। আমাকে এমন একটা উপায় বের করতে হবে যাতে করে তন্ত্রবুড়ির উচিত শিক্ষা দিতে পারি। আর ও যেন কোনোভাবে আমার রাজ্য বা আমার রাজকন্যার কোনো ক্ষতি না করতে পারে, সেই ব্যবস্থা আমাকে করতেই হবে। আর এই তন্ত্রবুড়িকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি এসব কিছু বুঝতে পেরে গেছি। এই কথা বলে রাজা সেখান থেকে চলে যায়। ওদিকে বদ্যিবুড়ি অভাগীকে নিয়ে নদীর তীরে চলে যায়। এ কি বদ্যিবুড়ি, আপনি আমাকে এখানে নিয়ে এলেন যে? এখানে কে আছে? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। একটু অপেক্ষা করো, সব কিছু দেখতে পাবে। কই রে সোনালি রূপালি, কোথায় তোরা? এখানে আয়, দেখ তোদের রক্ষা করা সেই মেয়েটিকে সুস্থ করে তোদের সাথে দেখা করানোর জন্য এনেছি। কোথায় কোথায় তোরা? এখনই এসে হাজির হয়ে যা। সাথে সাথে সোনালি এবং রূপালি সেখানে এসে হাজির হয়ে যায়। আর অভাগীকে দেখে তারা বড্ড খুশি হয়। দেখেছিস রূপালি, দেখেছিস? বদ্যিবুড়ি মেয়েটিকে সুস্থ করে ফেলেছে, আর ওকে কেমন আমাদের সাথে দেখা করতেও নিয়ে এসেছে। সত্যি আজ আমার বড্ড আনন্দ হচ্ছে এই মেয়েটাকে ভাবে সুস্থ অবস্থায় দেখে। হ্যাঁ, আমারও বড্ড আনন্দ হচ্ছে। সত্যি তো আমরা ভাবতেই পারিনি। শোনো বদ্যিবুড়ি, আমি জানি, শোনো তুমি মেয়ে, আমি জানি না বদ্যিবুড়ি তোমাকে কিছু বলেছে কিনা। আসলে তোমাকে যখন ওই কান্নাগিনি কেটেছিল, তখন তোমাকে ভেলা করে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আর আমাদের এই নদীর উপর দিয়ে তুমি ভেলায় করে ভাসছিলে গো মেয়ে। হঠাৎ করে ঝড় বৃষ্টির কবলে পড়ো, আর তখন
সবাই আমাকে সাহায্য করেছো বলেই তো আজ আমি সুস্থ হয়ে উঠতে পেরেছি। কিন্তু সবকিছুর পরেও তোমাদের অবদান যে সব থেকে বেশি, কারণ তোমরা যদি ওই ঝড় বৃষ্টির থেকে আমাকে রক্ষা না করতে তাহলে তো আমি নদীর জলে পড়ে মৃত্যুবরণ করতাম। আমি তো আমার প্রাণই ফিরে পেতাম না গো। তোমাদের অনেক ধন্যবাদ, আমি তোমাদের উপর অনেক কৃতজ্ঞ। না না, আমাদের উপর এত কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার নেই। তুমি বিধাতার উপর কৃতজ্ঞতা প্রকাশ করো। যা করেছে বিধাতাই করেছে, আর তুমি সুস্থ হয়েছ, এতেই আমরা খুশি। এরপর কেটে যায় একটা দিন। ওদিকে রানীমা বরণডালা সাজিয়ে রাজকুমারের জন্য অপেক্ষা করতে থাকে। কি রানী, তুমি আবার কি পাগলামো শুরু করলে? বলো তো, তোমাকে নিয়ে আমি আর পারি না। আমার যে এখন তোমাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। কেন মহারাজ, আমি আমার রাজকুমারের জন্য বরণডালা সাজিয়ে রেখেছি, আর আপনি বলছেন আমি নাকি পাগলামো করছি? আর এই বরণডালা সাজানোর মধ্যে আপনি কি পাগলামো দেখলেন বলুন তো? রানী, আমরা জানি না যে আমাদের রাজকুমার ফিরবে কবে, কিন্তু তুমি আজ হঠাৎ এভাবে বরণডালা সাজানোর মানে কি তুমি কি জানো যে রাজকুমার আজকে ফিরবে? মহারাজ, আমি জানি না রাজকুমার আজকে ফিরবে কিনা, তবে আমার মন যে বারবার বলছে আমার রাজকুমার আজই ফিরবে, আর তাই তো আমি আমার মনের কথা শুনেই বরণডালা সাজিয়েছি। আর আমার মনে হয় আমার মনের কথা সত্যি হবে। ঠিক দেখবে আজ আমার রাজকুমার অভাগীকে নিয়ে ফিরে আসবে, বুঝলে তো? আর আমি এই বরণডালা দিয়ে ওদেরকে বরণ করে এই রাজপ্রাসাদে প্রবেশ করাবো। আমি জানি না রানী তুমি কি করছো, তবে দেখবে আজ ওরা ফিরবে না, আর তোমার মনটাও আবার ভেঙে যাবে। না না, আমার মন বলছে এবার হয়তো বা আমি আর হতাশ হব না গো। ঠিক আমার রাজকুমার অভাগীকে নিয়ে আমার কাছে ফিরবে। ওদিকে তন্দ্রা রাজামশাইয়ের কাছে গিয়ে হাজির হয়। মহারাজ, একটা দুঃসংবাদ আছে। কাল রাতে রানীমা ভীষণ অসুস্থ ছিল। সকাল থেকে তাকে অনেক ডেকেছি, কিন্তু তিনি কোনো সাড়া দেননি। আমার তো মনে হচ্ছে তিনি হয়তো আর বেঁচে নেই। আমি খুব ভালো করেই জানি তুই ইচ্ছে করে আমার রানীর মুখে বালিশ চাপা দিয়ে আমার রানীকে হত্যা করেছিস, আর আমার কাছে এখন এসে মিথ্যে কথা বলছিস। এ কি, এই রাজা এভাবে চুপ হয়ে আছে কেন? এই রাজাকে তো আমি বললাম রানীর মৃত্যুর কথা। এখন এই রাজা যদি কোনোভাবে আমার উপর সন্দেহ করে তাহলে আমি আমার শক্তি দিয়ে এই রাজাকেও ঘায়েল করব। কিন্তু তার আগে আমি চাই ওই রাজকন্যা এই রাজপ্রাসাদে ফিরে আসুক, আর তার আগে আমি কিছু ঘটাতে চাই না। কি হলো কি মহারাজ, আপনি কোনো কথা না বলে চুপ করে আছেন যে? হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম আমার রানী বড্ড অসুস্থ, আর রানী যেহেতু মারা গেছে এখন রানীর শেষ কাজটার ব্যবস্থা করতে হবে। আমিও তোমাকে কোনোভাবে বুঝতে দেব না তন্দ্রা যে আমি সব কিছু বুঝতে পেরে গেছি, কারণ আমি জানি তোমাকে কিছুতেই রাগানো যাবে না। যা করার আমাকে বুদ্ধি করেই করতে হবে। যাক, তাহলে এই রাজা এখনো সঠিকটা জানতে পারেনি। ভালোই হয়েছে। বোকা রাজা, তোর মেয়েটাকে আগে রাজপ্রাসাদে ফিরিয়ে আন, তারপর দেখ আমি কি কি করি। ওদিকে অভাগী নাগরানী, তোতা পাখি এবং রাজকুমার বদ্যিবুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ফিরে আসে। অভাগী, রাজকুমার, তোমরা তাহলে এবার যাও। আমাকে এখন আমার আস্তানায় ফিরে যেতে হবে। সব নাগ নাগিনী যে আমাদের জন্য অপেক্ষা করছে। বেশ অনেকটা সময় আমি তাদের সাথে ছিলাম না। আমাকে এখন আমার নাগরাজ্যে ফিরে যেতে হবে। নাগরানী, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার অভাগী এবং আমার জন্য আপনি অনেক কিছু করেছেন, তাই তো আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। না না, এ কথা বলবেন না। আমি কেন এসব করেছি সব কিছুই তো আপনি জানেন। আর তাছাড়া এখন অভাগী সুস্থ হয়ে গেছে, আর আমি প্রার্থনা করি আপনিও যেন খুব তাড়াতাড়ি মানুষ রূপে ফিরে আসেন আর সুখে শান্তিতে জীবন কাটাতে থাকেন। ঠিক আছে নাগরানী, আপনি যেহেতু চলে যেতে চাইছেন আপনাকে আর আটকাবো না, দেরিও করাবো না।
কিন্তু একখানা কথা আপনাকে রাখতে হবে। আপনাকে যখনই আমরা ডাকি আপনি কিন্তু অবশ্যই আমাদের সাথে গিয়ে দেখা করবেন। অবশ্যই অবশ্যই দেখা করব, কারণ আপনাদের সাথে যে আমার সম্পর্ক থাকবে চিরকালের জন্য। অভাগী, তাহলে তুমি তোমার মাকে আর রাজকুমারকে নিয়ে রওনা দাও, আমিও রওনা দিই। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আবার দেখা হবে নাগরানী, বিদায়। এরপর নাগরানী সেখান থেকে চলে যায় আর অভাগী রাজকুমার তোতা পাখিকে সাথে করে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। সবাই মিলে অভাগী রাজকুমার এবং তোতা পাখি চলতে থাকে। চলতে চলতে হঠাৎ করে কেমন যেন ঝোড়ো হাওয়া বইতে শুরু করে, আর ঝোড়ো হাওয়ার তীব্রতা মুহূর্তের মধ্যে এতটাই বেড়ে যায় যে তাদের পথ চলতে পর্যন্ত ভীষণ কষ্ট হচ্ছিল। এ কি রাজকুমার, হঠাৎ করে এভাবে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো কেন? আর এই ঝোড়ো হাওয়ার তীব্রতা এতটাই বেশি যে আমরা কিছুতেই চলতেই পারছি না। আর এই অসময়ে ঝোড়ো হাওয়া কেন? এটা আবার কোনো বিপদের ইঙ্গিত নয় তো? আমার যে বড্ড ভয় করছে রাজকুমার, বড্ড ভয় করছে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।